নবনীতার গান গল্প চ্যানেলের সকল বন্ধুদের স্বাগত জানাই। আজ আমি শোনাব শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা একটি গল্প, নাম ছেলেটা কাঁদছে। গজপতি হাট বসিয়েছে তেজময়ীর জমিতে। গেল হপ্তায় দুদিনই খুব জমেছিল। ভোরবেলা থেকে গরুর গাড়ি, রিক্সা, সাইকেল, ভ্যানে চারদিক ছয়লা। জিনিস পড়তে পাইনি। সন্ধ্যের আগেই হাট সাফ। তাও ছাউনিগুলো এখনো সব তৈরি হয়নি। জমি উঁচু করতে যে কাদা মাটি ফেলা হয়েছিল তা এখনো ভসভসে। তাতে হাজারো পায়ের ছাপ রোদে শুকিয়ে ঢেউ ঢেউ হয়ে আছে। দুপুরবেলা জনমনীষী নেই। এক হাতে মাথায় ছাতা, অন্য হাতে হ্যান্ডেল ধরে সাইকেল চালিয়ে নাড়াল থেকে ফেরার পথে গজপতি ফাঁকা হাটটার সামনে এসে নেমে পড়ল। তার মনটা ভালো নেই। লম্বা ছাউনি মোট 14খানা, ছোট গোটা 10। খড়, বাঁশ আর কাঠের খুঁটির এইসব চালা পয়লা ঝড়েই উড়ে যাবে। গজপতির খুব ইচ্ছে চালার মেঝেগুলো ইট দিয়ে বাঁধিয়ে দেয়। খরচের ভয় তেমন নেই। প্রথম 6 মাসটা খাজনা না নিলেও তারপর থেকে হাটের আয় ভালোই হবে, পুষিয়ে যাবে। কিন্তু মুশকিল হলো, জমিটার একজন চারানির হিস্সাদার আছে। সে যে কবে এসে উদয় হয়। ঠেকা দেবার কাঠিতে সাইকেলটা দাঁড় করিয়ে এই রোদে গজপতি জমিতে নেমে পড়ল। দুটো চালা এর মধ্যেই একটু হেলে পড়েছে। কয়েকটা চালের খড় টেনে নিয়ে গেছে কেউ। এসব অবশ্য হবেই। গজপতি ঘুরে ঘুরে পায়ের ছাপই দেখে। স্বর্গত তেজময়ীর এই হাটে মানুষ আসছে। মানুষ যেখানে আসে সেটাই তো তীর্থ। রাজবাড়ির পিলখানায় বহুকাল আগে একসঙ্গে 14টা হাতি দেখেছিল গজপতি। সুর দোলাচ্ছে, শরীর দোলাচ্ছে, একসঙ্গে 14 হাতি। কি যে সুন্দর, কি যে অবাক করা দৃশ্য! ইচ্ছে ছিল নিজে একটা পিলখানা বানাবে। ঠিক ওই রকম 14টা হাতি থাকবে তাতে। সারাদিন দুলবে আর দুলবে। ছেলেবেলায় মনের জমিতে কত আগাছা জন্মায়। বড় হয়ে আগাছা নিড়িয়ে বিষয় বুদ্ধির বীজ বুনে দিতে হয়। এই হাট বসানোর মধ্যে গজপতির বিষয় বুদ্ধিটাই সবাই দেখবে। তা দেখুক। রাজবাড়ির পিলখানা খালি করে সেই স্বপ্নের হাতিরা চলে গেছে। তবু এখনো চোখ বুঝলে সেই 14 হাতির ধীর লয়ে নাচের দোল যেমন দেখতে পায় গজপতি, তেমনি এই হাটটাকেও সে দেখতে পেত। তার জমি জিরেত নেই, পয়সা করিও নেই। বলতে কি, একটা বয়স পর্যন্ত সে তেজময়ীর পোষা কুকুরটার মতোই ছিল। জামবনিতে নিজের পৈতৃক বাড়ির রাবণের সংসারে একটা রোগা বউ আর একটা বোকাশোকা ছেলে কষ্টে সৃষ্টি বেঁচে ছিল মাত্র। বিয়ের বছর 2-এর মধ্যেই তেজময়ী বেঁচে থাকতে বউ ছেলের কাছে ফিরে যায়নি। বউ আসতে চায় না। বোকা ছেলেটাকে গা শুদ্ধ ছেলেপুলেরা খ্যাপায়। নষ্ট মেয়ে মানুষ বলে তেজময়ীর নিজেরও দুঃখ ছিল, অনুতাপ ছিল। সেই জ্বালা পোড়ায় বুড়ো হওয়ার আগেই মরে গেল। মরার সময়ও ভারী সুন্দর দেখতে ছিল তেজময়ী। আর তেজও কিছু কম ছিল না। সকলের নাকের ডগাতেই বিধবা হয়ে গজপতির সঙ্গে বাস করত। কেউ কিছু বলতে সাহস পায়নি। এমনকি স্কুলের হেডমিস্ট্রেস পদ থেকে তাকে সরানোর কথাও ওঠেনি কখনো। তেজময়ীর স্বপ্ন ছিল ওই স্কুলটা। দিন রাত তার ওই ছিল ধ্যান জ্ঞান। গজপতি তেজময়ীর কাজে লাগতো বটে, কিন্তু তার জীবনের কোনো অংশে সে ছিল না। গজপতি ভাবে, সে না হয়ে অন্য কেউ হলেও বোধহয় তেজময়ীর চলে যেত। শুধু জ্যোৎস্না ফুটলে তেজময়ী বারান্দার ইজি চেয়ারে বসত। সিঁড়িতে বসে বাঁশি বাজাতো গজপতি। মাঝে মাঝে তখন সে তেজময়ীর চোখে জল চিকচিক করতে দেখেছে। এছাড়া আর কোনো দুর্বলতা ছিল না। নামের সঙ্গে স্বভাবের এমন ছিল মিল। আর গজপতির উল্টো। সেই 14টা হাতি গজপতির 7 জন্মেও হওয়ার নয়, তবু ভারী নামটা বয়ে বেড়াচ্ছে। তবে হাতি না হোক,
একটা হাট বসানোর স্বপ্ন বহুদিন থেকে দেখছে গজপতি। মেলা লোক জড়ো হয়, বিকিকিনি করে, মেলামেশা হয়। হাটের এই চরিত্রটা বড় ভালো লাগে তার। হাট বাজারের মতো জিনিস নেই, কিন্তু এমন এই খাঁ দুপুরে হাটের চালার নিচে বসে হাট বসানোর অর্থহীনতাটাই টের পায় গজপতি। মানুষ চলে যায়, তার পায়ের ছাপও চিরকাল থাকে না। তবে থাকে কি? 2 বিঘে জমি, কিছু নগদ টাকা গজপতি পেল তেজময়ী মরার পর। তাই দিয়ে এই হাট। কিন্তু 4 আনার হিস্সাদারটা যে কে তা বুঝে উঠতে পারছে না। কাগজপত্রে তার নাম দেখা যাচ্ছে, যোগেন ঘোষ, থাকেন রানীগঞ্জে। ব্যাস ওই পর্যন্ত। 2খানা চিঠি দিয়েও জবাব মেলেনি। বেঁচে থাকতে তেজময়ীর মুখ থেকেও নামটা কখনো ফসকায়নি। তাহলে লোকটা কে? এই চিন্তায় গজপতির চুল পাকতে লেগেছে। রাতে দুঃস্বপ্ন দেখছে, ভালো হজম হচ্ছে না। হাট বসানো বড় সহজ কথাও নয়। জমির দখল পেতে বিস্তর ঝামেলা যাচ্ছে, এখনও সত্যিকারের দখল পায়নি। হাট বসানোর অনুমতি আদায় করা, ঢোল শহরত করে লোককে জানান দেওয়া, ব্যাপারীদের ঠেলে ঠুলে নিয়ে আসা, এই করতে গিয়ে গজপতির কণ্ঠমণি বেরিয়ে পড়েছে। তবু একটু খুঁত থেকে গেল। সে ওই যোগেন ঘোষ, 4 আনার হিস্সাদার। মনে মনে তাকে ছকে ফেলেছে গজপতি। দৈত্যের মতো বিকট চেহারা হবে, রোমশ, রেগে গেলে বিপুল 2 হাতে বুক চাপড়াবে। চোখের দৃষ্টি খুনির মতো, হয়তো সত্যিকারের খুনি। গজপতি কাল রাতেও স্বপ্ন দেখেছে। যোগেন ঘোষ এসে তার গলা ধরে ঝাঁকুনি দিয়ে বলেছে, 4 আনা মানে? পুরো 16 আনাই আমার। তুই তো তেজময়ীর কেপ ছিলি, তোর আবার হিস্সা কিসের? ভয়ের কথা হলো, তেজময়ীর পদবীও ছিল ঘোষ। যোগেনের সঙ্গে তার রক্তের সম্পর্ক থেকে থাকলে কোর্ট কাছারিতে অনেক দূর গড়াবে। অন্যদিকেও খবর সুখের নয়। নারাল থেকে জাম্বনি কাছে হয়। সরাসরি জাম্বনিতে গিয়ে ডাকাবুকো ভাইপোদের পাল্লায় পড়তে সাহস হয়নি বলে নারালে ঘাপটি মেরে বসে কাল থেকে বউ ছেলের খোঁজ করছিল গজপতি। নারালের হাবু নস্কর বন্ধু লোক, মুরব্বিও বটে। তাকে ধরে খোঁজ নিয়ে জেনেছে ভাইপোরা খুব শেয়ানা হয়েছে, কাকার খবরও তারা রাখে। ফাঁকা গায়ে ঢুকলেই ঠ্যাং ভেঙে দেবে। বউকেও খবর পাঠিয়েছিল গজপতি, কিন্তু বউ হারুকে বলেছে সেই মানুষটার সঙ্গে এতকাল যখন ঘর করিনি, তখন আর শেষ বয়সে করতে যাব কেন? এ বাড়িতে ঝিয়ের মতো খাটছি, তাই খাটব। গজপতির বোকা ছেলেটা সে বাড়িতে গরু টরু রাখে। সে নাকি ভারী বিয়ে পাগলা। গাঁয়ের ছেলেরা তার পিছুতে লাগে অহরহ। ভাবলে কষ্ট হয়, বোকা ছেলেটার পিছুতে লাগে কেন সবাই? ছাতাটা মুড়ে একটা চালার নিচে বসে আছে গজপতি। বৈশাখের রোদে আদিগন্ত জ্বলছে, বড্ড খরা। তেজময়ীর কোনো ছেলেপুলে ছিল না। কথাটা ভাবতে ভাবতে সে একটা ময়লা নেতার মতো রুমাল বের করে মুখের ঘাম আর ধুলো মুছল। গলাটা শুকিয়ে আছে তেষ্টায়। হাটের জলের বন্দোবস্ত নেই, করতে হবে, নইলে এই মাঠের হাট অকালে পাত্তারি গোটাবে। গেল হপ্তায় 2 দিনই হাটের লোক আশপাশের পুকুর বা টিউবওয়েলে জল খেতে গিয়ে পড়শিদের ঢিল আর গালমন্দ খেয়েছে। হবে, সবই হবে। মস্ত ইদারা বা পুকুর, টিপকল, মাঠটা ছেয়ে যাবে দোচালায়। এত বড় হাট কেউ দেখেনি। পূর্বাধারে একটা গৌহাটা করারও ইচ্ছে আছে গজপতির। শিবরাত্রিতে মেলা বসাবে। কে জানে, তেজময়ী খুব শিবরাত্রি করত। নিচু চালা থেকে একটা গরু খড় টেনে খাচ্ছিল। সেটাকে তাড়িয়ে গজপতি ফের ছাতা মাথায় সাইকেলে চাপল। বাড়িটাও তেজময়ীর। উইল অনুসারে এখন গজপতির, তবে সর্বত্রই ওই এক অদেখা 4 আনার হিস্সাদার। বাড়িতে 2টো মাত্র ঘর, একটু বারান্দা, ভিতরে একটু উঠোন, উঠোনে পাতকুয়ো। এর 4 আনা ভাগাভাগি কি করে যে হবে তা মাথায় আসে না গজপতির। আর ভাগাভাগি যে হবে তার কোনো ঠিক নেই। দৈত্য যোগেন ঘোষ এসে যদি তাকে ঘাড় ধরে ভিটে ছাড়া করে,
তাহলেও তো কেউ গজপতির পক্ষ নেবে না। তেজময়ীর জারকে এই অঞ্চলের লোক ভালো চোখে দেখে না তো, তারা ঠিক যোগেনের পক্ষ নেবে। গজপতি পাতকর ঠান্ডা জলে স্নান করে ভাত রেঁধে খেলো, একটু গড়িয়ে নিল। সন্ধেবেলা মস্ত চাঁদ উঠলে পর সিঁড়িতে বসে বাঁশি ধরল গজপতি। বারান্দার ইজি চেয়ারে তেজময়ীও এসে বসল। চোখ বুঝে বাঁশির মধ্যে বুকে সবটুকু বাতাস উজাড় করে দিতে দিতে স্পষ্টই টের পায় সে তেজময়ীকে। এত লোক থাকতে ওই সুন্দর মেয়েটা যে কেন গজপতিকেই তুলে এনেছিল তা কখনো জেনে নেওয়া হয়নি। সত্যি বটে, বয়সকালে গজপতির চেহারাটা ছিল কেষ্ট ঠাকুরের মতো। মাজা রং, ঢুলু ঢুলু চোখ, টলটলে মুখ, আর ছিল বাঁশি। কিন্তু শুধু এইটুকুতেই ভুলবার মানুষ তো তেজময়ী ছিল না। তবে জ্যোৎস্নাটা বড় ধাঁ ধাঁ করছে, গলিয়ে যাচ্ছে সব কিছু। একটা বয়সের পর জ্যোৎস্নাটাও ভালো লাগে না বোধ হয়। কিছুই তো আর থেমে নেই, সব পাল্টে যাচ্ছে। গজপতির কেষ্ট ঠাকুরের মতো চেহারাটা এখন শুকিয়ে হত্যুকি। বাঁশির দমেও আজকাল টানাটানি। তেজময়ী নেই, খামোকা চাঁদটা জ্যোৎস্নার কেরদানি দেখাচ্ছে। ভারী ছটফট করছে মনটা। তার বোকা ছেলেটাকে কারা ঢিল মারে? একটা রিকশা এসে থেমে আছে সড়কে। এতক্ষণ লক্ষ্য করেনি গজপতি। একটা মোটা মতো লোক নেমে পয়সা দিচ্ছে এতক্ষণে। গজপতি চেয়ে রইল। লোকটা একটা বাক্স হাতে সোজা সামনে এসে বলল, বেশ বাজান তো মশাই, শুনতে ইচ্ছে করে। গজপতি জ্যোৎস্নায় লোকটাকে ঠাহর করতে এক দৃষ্টে চেয়েছিল। লোকটা বলল, চিনবেন না, রানীগঞ্জ থেকে আসছি চিঠি পেয়ে। আমার নামই যোগেন। যেমন চমকাবার কথা তেমন চমকালো না গজপতি। বোধহয় যোগেন যে একদিন আসবেই তা বুঝতে পেরে মনটা ভিতরে ভিতরে তৈরি ছিল। গজপতি ঠক করে উঠে পড়ে বলল, রাতে এখানেই খাবেন তো? ভাত চাপাই গে। যোগেন একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, আর খাওয়া? তা চাপাবেন খন? এই বুঝি বাড়ি? গজপতি বেশি কথায় গেল না। সত্যি বটে, যোগেনের চেহারাটা দত্তির মতো না হলেও দশাসই, তবে টপ করে গলা টিপে ধরার লোকও নয়। বয়স গজপতির কাছাকাছি, 2-4 বছর কমই হবে। লণ্ঠন নিয়ে ঘুরে ঘুরে বাড়িটা দেখায় গজপতি। ক কাঠা জমি? মোট 3। বেচলে কত পাওয়া যাবে? 1010-15 হবে। ধুস, তার সিকি ভাগ আর কত হবে? রাত্রে আলুর দম রাঁধল গজপতি। বেশ হলো সেটা খেতে। যোগেন প্রথম দফা ভাত শেষ করে আরও 2 হাতা নিয়ে বলল, উনি ছিলেন আমার মা। তেজময়ী? গজপতি হাঁ। সৎ মা, বাবার দ্বিতীয় পক্ষ। তবে যে শুনি তেজময়ীর স্বামী অল্প বয়সে মারা যায়। 65 আর বয়স কি, মরার বয়স তো নয়। তাহলে তেজময়ীর সঙ্গে আপনার আত্মীয়তা তো বেশ ঘনিষ্ঠই বলতে হবে। ঘনিষ্ঠ নয়, মা বলে কথা, বাপের বউ। 1 মাস অশৌচ পারলাম কি এমনি এমনি? না পেলে উপায় কি, বেঁচে থাকতে সম্পর্ক ছিল না মায়ের চরিত্র দোষের জন্য। তা বলে তো আর সমাজ ছাড়বে না। আপনারও শুনেছি বউ বাচ্চা আছে। গজপতি চুপ করে থাকে। যোগেন আর একবার আলুর দম চেয়ে নেয়। বলে, আমি অবশ্য মায়ের দোষ দেখি না। কাঁচা বয়সের বিধবা, অমন হতেই পারে। আপনি বাঁশিটাও বেশ ভালোই বাজান। গজপতি লজ্জা পায়, ভাত নাড়াচাড়া করে। পরদিন সকালে যোগেনকে রডে বসিয়ে সাইকেল মেরে হাটে নিয়ে এলো গজপতি। এই সেই হাট যার কথা বলছিলাম। যোগেন খুব আলগোছে দেখছে, তেমন আগ্রহ প্রকাশ করছে না। শুধু বলল, নতুন বসিয়েছেন বুঝি? চলছে কেমন? খুব চলবে। ভালো, চললেই হলো। এর নাম দিয়েছি তেজময়ীর হাট। নামটা ভালো না? মায়ের নামে হাট, তার আর ভালো মন্দ কি? হঠাৎ গজপতি যোগেনের হাতটা চেপে ধরে বলে, হাটটা যখন হয়েছে তখন থাক,
তুলে দেবেন না। যোগেন তার ঘন ভ্রু তুলল। আমি কে? মোটে তো 4 আনার হিস্সা। রানীগঞ্জে আপনি কি করেন? অনেক কারবার ছিল মশাই, সব তুলে দিয়েছি। এখন একটু কয়লার বিজনেস টিম টিম করে চলছে। লাখপতি সব ঠিকাদার চারদিকে হাজার হাজার টাকা ঘুষ দিয়ে ফেলছে, আমি কুড়িয়ে বাড়িয়ে যা পাই। তাহলে এসে এখানেই বরং জেকে বসুন। আর আপনি? আমার একটা কাজ আছে। কি কাজ? একটা ন্যালাখাপা ছেলে আছে আমার। কাল খবর পেয়েছি ছেলেটার পেছনে নাকি গাঁয়ের ছেলেরা খুব লাগে, ঢিল টিল মারে। সেই থেকে মনটা খুব বিগড়ে আছে। ন্যালাখাপা ছেলেটাকে সবাই ঢিল মারবে কেন বলুন তো? ঠিক কথাই তো। তাই ভাবছি গিয়ে ছেলেগুলোকে খুব করকে দেব। তাই তো উচিত। আর নিজের ছেলেটাকেও শেখাবো অন্যে ঢিল মারলে কি করে উল্টে ঢিল মারতে হয়। যোগেন সরল হাসি হেসে বলে, সেও তো উচিত কথাই। গজপতি বলে, আর এইসব করতে করতেই বাকি জীবনটা চলে যাবে। কি বলেন? খুব যাবে, খুব যাবে। যাই তাহলে। পিলখানা সেই 14টা হাতি স্বপ্নে মিলিয়ে গেছে কবে। তেজময়ী নেই, যোগেন ঘোষও এসে গেল, বাঁশির দম ফুরিয়েছে। তবে আর কি? গজপতি সাইকেলে উঠে পড়ে। জামবনি অনেক দূর। সাইকেলের চাকায় তেমন হাওয়া নেই, মোড়ের দোকানে হাওয়া ভরে নেবে। ন্যালাখ্যাপা ছেলেটাকে বড় ঢিল মারছে ছেলেরা। গাছতলায় দাঁড়িয়ে ছেলেটা হয়তো বাবা বাবা বলে কাঁদছে। শেষ হলো গল্প। ছেলেটা কাঁদছে।